স্টুডেন্ট, আজ আমরা পরিবেশবিদ্যার বিষয় হিসেবে পরিবেশ দূষণ সম্পর্কে আলোচনা করব। দেখো, পরিবেশ দূষণের মধ্যে দুটো শব্দ আছে, এক হচ্ছে পরিবেশ আর দুই হচ্ছে দূষণ। তার আগে পরিবেশ কী বলে আমরা জেনে নিই। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের পারিপার্শ্বিক অবস্থাকে আমরা এক কথায় পরিবেশ বলে থাকি। অর্থাৎ এখানে দুই প্রকার উপাদান আমরা লক্ষ্য করি যার দ্বারা পরিবেশ গঠিত হয়। এক জৈব উপাদান আর একটা অজৈব উপাদান। জৈব উপাদান কোনগুলো? যেগুলোর মধ্যে প্রাণ আছে, মানে গাছপালা, পশু পাখি, মানুষজন ইত্যাদি, এগুলোকে আমরা বলি জৈব উপাদান। আর অজৈব উপাদান কোনগুলো? যেগুলোর মধ্যে কোনোরূপ প্রাণ নেই, জল, মাটি, বাতাস, এগুলোকে আমরা বলছি অজৈব উপাদান। অর্থাৎ পরিবেশ এই জৈব আর অজৈব এই দুই প্রকার উপাদানের সমন্বয়েই গঠিত। ঠিক আছে, এবারে জানবো দূষণ। দূষণ কি? দূষণ হচ্ছে পরিবেশের একটি নেতিবাচক অবস্থা, যার ফলে পরিবেশে অবস্থিত উপাদানগুলির ক্ষতি সাধিত হয়, বিশেষ করে জৈব উপাদানগুলোর ক্ষতি সাধিত হয়। এই অবস্থাকে আমরা দূষণ বলি। যদি সোজা করে বলা যায়, তাহলে আমরা যদি নোংরা জল পান করি তাহলে আমাদের শরীর ক্ষতিগ্রস্ত হবে, বা যে কোনো প্রাণীরই ক্ষতিগ্রস্ত হবে শরীর। এই ঘটনাকে আমরা কী বলছি? দূষণ। অর্থাৎ জলটা নোংরা, তার কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ঘটনাটাকে আমরা কী বলি? কি না, জল দূষণ। ঠিক আছে, তাহলে পরিবেশ দূষণকে যদি আমরা ভাগ করি, কতগুলো ভাগে ভাগ করা যায়? পরিবেশ দূষণকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। 1 বায়ু দূষণ, 2 জল দূষণ, 3 মৃত্তিকা দূষণ, আর 4 শব্দ দূষণ। তাহলে প্রথমে আমরা যাবো যে বায়ু। ঘিরে থাকা বায়ুমণ্ডলে কিছু পদার্থের এমন ঘনভাবে মিশে যাওয়া যার ফলে মানুষ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ এটাকে সোজাভাবে বললে এরকম বলা যায় যে বায়ুমণ্ডলে অবস্থিত বায়ুর মধ্যে যখন কোনো অবাঞ্ছিত পদার্থ মিশছে, এই মেশার ফলে যখন জীবগুলোর ক্ষতি সাধিত হয়, সেই অবস্থাকে আমরা বায়ু দূষণ বলতে পারি। অর্থাৎ বায়ুর একটা অস্বাভাবিক অবস্থা, যে অবস্থায় পড়লে জীবকুল ক্ষতির সম্মুখীন হয়, সেই অবস্থাকে আমরা সহজে বায়ু দূষণ বলতে পারি। ঠিক আছে, বায়ু দূষণের জন্যে দায়ী পদার্থগুলো কি? দূষক। যে পদার্থগুলো দূষণ করে তাকে আমরা কী বলি? দূষক। সেইভাবে বায়ু দূষণের জন্য দায়ী পদার্থগুলোকে আমরা বায়ু দূষক বলবো। তাহলে বায়ু দূষক কয় প্রকার? মেনলি বায়ু দূষক মূলত 4 প্রকার। কী কী? 1 গ্যাসীয় দূষক, নাম্বার 2 তরল দূষক, নাম্বার 3 কঠিন দূষক, আর নাম্বার 4 ভাসমান দূষক। গ্যাসীয় দূষক কোনগুলো আছে? গ্যাসীয় পদার্থ যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন, ওজোন গ্যাস ইত্যাদি, এগুলো সব গ্যাসীয় দূষক। দ্বিতীয় আমরা কি পড়ব? এই তরল দূষক। তরল দূষক কি? H2SO4, HCl, ধোঁয়াশা ইত্যাদি, এগুলো হচ্ছে তরল দূষকের মধ্যে পড়বে। নাম্বার 3 কী আসছে না? কঠিন দূষক। কি? না, ধূলিকণা, ছাই ইত্যাদি। নাম্বার 4 ভাসমান দূষক। কী হবে? না, বিভিন্ন প্রকার রেণু, ছত্রাক, ভাইরাস। তাহলে এইগুলো হচ্ছে বায়ু দূষক। আমরা পাশের ছবিতেই দেখতে পাচ্ছি কোন কোন জায়গা থেকে কোন প্রকার দূষক বাতাসে মিশছে। নেক্সট আমরা চলে যাব বায়ু দূষণের প্রকারভেদ। বায়ু দূষণকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি? ইনডোর এয়ার পলিউশন, আর একটা আউটডোর এয়ার পলিউশন। ইনডোর এয়ার পলিউশনটা কি? যখন বাড়ির মধ্যেকার বাতাস দূষিত হবে কোনো কারণে, সেটাকে আমরা বলছি ইনডোর এয়ার পলিউশন। আর আউটডোর এয়ার পলিউশনটা কি? যখন বায়ু বাইরে, অর্থাৎ বাড়ির বাইরেকার বায়ু যখন দূষিত হবে, যেটাকে বলি আমরা বাহ্যিক বায়ু দূষণ। একটা হচ্ছে অভ্যন্তরীণ বায়ু দূষণ, একটা বাহ্যিক বায়ু দূষণ। বাড়ির বাইরে যখন বায়ু দূষিত হবে সেটাকে বলছি আমরা আউটডোর এয়ার পলিউশন। নেক্সট আরও এক প্রকারের দূষণ আমরা দেখতে পাই, কি? ভিজিবল এয়ার পলিউশন আর ইনভিজিবল এয়ার পলিউশন। ভিজিবল এয়ার পলিউশন কি? যখন ধোঁয়াশা সৃষ্টি হয় বায়ু বাতাসে, সেটাকে আমরা বলি কি? ভিজিবল এয়ার পলিউশন। সেটা আমরা দেখতে পাই, ধোঁয়াশা এত ঘন হয়ে যায় রাস্তায় হাঁটা যাবে না, অতএব সেই কন্ডিশনটাকে আমরা বলবো ভিজিবল এয়ার পলিউশন। আবার ইনভিজিবল এয়ার পলিউশন কি? যখন বায়ুতে গ্যাসীয় পদার্থ প্রচুর পরিমাণে মিশে যাবে, এর ফলে বায়ু দূষিত হবে,
তাকে আমরা বলব ইনভিজিবল। কেন? CO2কে আমরা দেখতেও পাই না, আর H2Sকে দেখতেও পাই না। এই কারণে যে দূষণ হয় তাকে বলে ইনভিজিবল, অর্থাৎ এই দূষণ আমরা দেখতেই পাই না। তাহলে কতগুলো ভাগ হলো আমাদের? একটা ক্যাটাগরি গেল ইনডোর এয়ার পলিউশন অ্যান্ড আউটডোর এয়ার পলিউশন, অ্যান্ড দ্বিতীয় ক্যাটাগরি গেল ভিজিবল এয়ার পলিউশন অ্যান্ড ইনভিজিবল এয়ার পলিউশন। এবার বায়ু দূষণের কারণগুলো আমরা পড়ব। কী কী কারণে বায়ু দূষিত হয়? বায়ু দূষণের কারণগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যেতে পারে, আলোচনা করতে পারি আমরা। এক, প্রাকৃতিক কারণে বায়ু দূষণ, একটা নির্গত কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাস্ট ইত্যাদি পদার্থ বাতাসে মিশে বাতাসকে দূষিত করতে পারে, যেটা স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। দ্বিতীয় কি? দাবানল। দাবানল মানে কি? স্বাভাবিকভাবে গাছে আগুন লেগে যাওয়া। ঠিক আছে, গাছে আগুন লেগে গেলে গাছপালা পুড়ছে এবং তার ফলে সেখান থেকে কী নির্গত হয় না? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ডাস্ট। এর কারণে বায়ু দূষিত হয়। নাম্বার থার্ড কি হচ্ছে? যে ডিকম্পোজিশন অফ অর্গ্যানিক ম্যাটার। অর্গ্যানিক ম্যাটার বা জৈব পদার্থের ডিকম্পোজিশন হওয়ার ফলে বিভিন্ন প্রকার দূষিত গ্যাস বাতাসে মিশে এবং এর ফলেও বায়ু দূষিত হয়। এছাড়া নাম্বার 4 প্রাকৃতিক কারণের মধ্যে পড়ছে মাটি ও শিলার চূর্ণ। স্বাভাবিকভাবে মাটি এবং শিলা চূর্ণ হয় প্রাকৃতিক উপায়, এবং সেইগুলো বাতাসে মিশে বাতাসকে অনেক সময় দূষণ করতে পারে। এগুলো হলো প্রাকৃতিক কারণ। এবার অপ্রাকৃতিক কারণের মধ্যে কী পড়বে? অপ্রাকৃতিক কারণের মধ্যে আসছে শিল্প কলকারখানার ধোঁয়া। কলকারখানা থেকে নির্গত বিভিন্ন প্রকার কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ইত্যাদি গ্যাস বাতাসে মিশছে এবং সেখান থেকে বায়ু দূষিত হবে। দ্বিতীয় কারণ কী বলছে? পরিবহন ক্ষেত্র। পরিবহন ক্ষেত্রের মধ্যে কী বলি আমরা? ডিজেল চালিত বা পেট্রোল চালিত যে গাড়ি, যানবাহন, সেইখান থেকে কিন্তু বিভিন্ন প্রকার দূষিত গ্যাস নির্গত হয় বাতাসে, যার ফলে কিন্তু বায়ু দূষিত হয়। এছাড়া গৃহস্থালির আবর্জনা বা গৃহস্থালির কারণ। এটা কি? আমরা দেখি অনেক সময় বাড়িতে কয়লার গুলে রান্না হয়, কাঠ দিয়ে রান্না হয়, অর্থাৎ এইগুলো জীবাশ্ম জ্বালানি। এগুলোকে যদি পোড়ানো হয় তাহলে সেখান থেকে বিভিন্ন প্রকার গ্রিন হাউস গ্যাস হিসেবে CO2, CO, H2S নির্গত হয়, যার কারণে বাড়ির অভ্যন্তরের এবং বায়ু দূষিত হয়। কীভাবে? কৃষিকাজের মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছ কি ইনসেকটিসাইড স্প্রে করা হচ্ছে, এর ফলে কিন্তু বাতাসের রাসায়নিক উপাদানের পরিবর্তন ঘটবে এবং বাতাস দূষিত হবে। নেক্সট, কনস্ট্রাকশন অ্যান্ড ডেমোলিশন। কনস্ট্রাকশন কি? যে কোনো জায়গায় বাড়ি তৈরি করা হচ্ছে, তাহলে সেখানে কি বিভিন্ন প্রকার সিমেন্ট, বাড়ির ডাস্ট বাতাসে মিশবে এবং সেখান থেকে কী হবে? বায়ু দূষিত হতে পারে। এছাড়া আর একটা কারণের মধ্যে আমরা পড়ব যে ওপেন বার্নিং অফ গার্বেজ ওয়েস্ট, অর্থাৎ আবর্জনাকে যদি আমরা ওপেন পুড়িয়ে দিই পরিবেশে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রকার গ্যাস নির্গত হবে এবং সেখান থেকেও বায়ু দূষিত হতে পারে। তাহলে এই গেল আমাদের বায়ু দূষণের বিভিন্ন প্রকার কারণ। এবারে আমরা ইমপ্যাক্ট করি, বায়ু দূষণের প্রভাব কী? বায়ু দূষণ হলে কিছু ক্ষতি হয়। কী ক্ষতি হয় দেখা যায়? প্রথমত বলছে রেসপিরেটরি অ্যান্ড হার্ট প্রবলেম। দূষিত বাতাস যদি প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি তাহলে আমাদের শ্বাসযন্ত্র এবং হৃদযন্ত্র উভয় প্রকার ক্ষেত্রেই কিন্তু সমস্যা দেখা দেবে। যেমন কলকাতাতে আমরা কি দেখি যে লাং ক্যান্সারের পেশেন্ট সর্বাধিক পাওয়া যায়। তার মানে কলকাতার বাতাস হেভি পলিউটেড, হাইলি পলিউটেড। নেক্সট, চাইল্ড হেলথ প্রবলেম। চাইল্ড হেলথ প্রবলেম কি? দূষিত বাতাস যদি বাচ্চারাও প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে তাদেরও আগে ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার নর্মালি কম থাকে এবং দূষিত বাতাসের মধ্যে বাচ্চাদের রেখে দেওয়া হলে বাচ্চাদেরও হেলথ প্রবলেম শুরু হবে। নেক্সট কি? গ্লোবাল ওয়ার্মিং। বায়ু দূষণের সবথেকে বড় ইম্প্যাক্ট যেটা, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কি? যে বিশ্বব্যাপী গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলতে পারি। কীভাবে হয়? গ্রিনহাউস গ্যাস নির্গমন, স্টেপ 2 গ্রিনহাউস প্রভাব বৃদ্ধি, নাম্বার 4 বিশ্ব উষ্ণায়ন।
ঠিক আছে। বায়ু দূষণের ফলে বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় এবং যার ফলে বাতাসের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পায়। এই ঘটনাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলি। এর মধ্যে সবথেকে দায়ী কোন গ্যাসীয় পদার্থ? CO2, প্রায় 40%। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে CO2 40% একাই দায়ী। নেক্সট ইম্প্যাক্ট কী হচ্ছে? অ্যাসিড রেন। বাতাসে বিভিন্ন প্রকার গ্যাসীয় উপাদান বৃষ্টির জলের সঙ্গে মিশে বিভিন্ন প্রকার অ্যাসিডিক রিয়াকশান তৈরি করে। অর্থাৎ বৃষ্টির জল নর্মাল জল নয়, বৃষ্টির জল হালকা টক ভাব থাকে, মানে অ্যাসিডিক ইন নেচার, অর্থাৎ পিএইচ বৃষ্টির জলের কমে যায়, স্বাদের কম হয়ে যায় এই কেমিক্যাল রিয়াকশানের ফলে। এই যে ঘটনাটাকে অ্যাসিড রেন বলবো। এই অ্যাসিড রেন হওয়ার ফলে কিন্তু গাছপালা বা পুকুরের মাছ বা মানুষের শরীর উভয় প্রকার ক্ষেত্রেই কিন্তু প্রভাব পড়ে, ক্ষতিকর প্রভাব পড়ে। অর্থাৎ অ্যাসিড রেন হওয়ার ফলে কিন্তু অন্যান্য স্মৃতিসৌধও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যেমন তাজমহল। দিল্লির পাশাপাশি অবস্থিত কি তাজমহল? এই তাজমহল রিজিয়ন কিন্তু বা তাজমহল সৌধ অ্যাসিড বৃষ্টির জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি মার্বেলের সাথে যদি অ্যাসিডের রিয়াকশান হয়, কি মার্বেলে ক্ষয় সাধিত হয়। তাহলে এগুলো অ্যাসিড রেন। দ্বিতীয়ত এফেক্ট অন ওয়াইল্ড লাইফ। বায়ু দূষণ হওয়ার ফলে কিন্তু বন্য প্রাণীও ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে কি বলেছি আমরা আগেই পড়লাম, অ্যাসিড রেন। অ্যাসিড রেন হওয়ার ফলে কি গাছপালা ক্ষতিগ্রস্ত হবে। অ্যাসিড জল যদি গাছের উপর পড়ে গাছ ক্ষতিগ্রস্ত হবে, গাছ ক্ষতিগ্রস্ত হলে গাছ মারা যাবে, গাছ মারা গেলে গাছের উপর নির্ভর করে যে সমস্ত প্রাণীরা থাকে সেই সমস্ত প্রাণীগুলো কিন্তু মারা যাবে। অতএব বন্য ফরেস্ট ইকোসিস্টেম হতে পারে, আবার অ্যাকোয়াটিক ইকোসিস্টেমও হতে পারে। নেক্সট, ডিপ্লেশন অফ ওজোন লেয়ার। বায়ু দূষণ হওয়ার ফলে যদি বাতাসে CFCর পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বাতাসে অর্থাৎ ওজোন লেয়ারের হ্রাস ঘটবে। কেন? ক্লোরিন অণু ওজোন অণুকে বিনষ্ট করে দেয়। অর্থাৎ যত CFCর পরিমাণ বৃদ্ধি পাবে বাতাসে, ওজোন লেয়ারের পরিমাণ তত কিন্তু কমতে থাকবে, অর্থাৎ ওজোন লেয়ারের ডেনসিটি কমতে থাকবে। এর ফলে কী হবে না, ইউভি রে, সূর্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করবে এবং এর ফলে আমাদের অনেক হেলথ প্রবলেম দেখা দেবে। তাহলে এইগুলো বায়ু দূষণের প্রভাব। এবার এখান থেকে আমরা বেরোবো কী করে, মানে কীভাবে বায়ু দূষণকে প্রিভেন্ট করব, নিয়ন্ত্রণ করব। তার জন্য কী বলছে যে ইউজ অফ পাবলিক মোড অফ ট্রান্সপোর্ট, যে প্রাইভেট ভেহিকেল, অর্থাৎ আমরা নিজস্ব গাড়ি ব্যবহার করব না, নিজস্ব প্রাইভেট কার ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব না? পাবলিক ট্রান্সপোর্ট বা সরকারি যানবাহন ব্যবস্থা। মানে সরকারি যানবাহনে একসঙ্গে অনেক প্যাসেঞ্জার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু প্রাইভেট কারে হলে সেটা কি একটা গাড়ি একজনকেই নিয়ে যাবে। অতএব এর ফলে কি 10 কোটি লোক থাকলে তাহলে 10 কোটি গাড়ির প্রয়োজন হবে। অর্থাৎ গাড়ি যত বেশি চলবে তত পরিমাণ পেট্রোল ডিজেল পুড়বে, তত পরিমাণে দূষণ হবে। তো গাড়ির সংখ্যাকে যদি আমরা কমিয়ে দিতে পারি তাহলে পেট্রোল বা ডিজেলের দহন কিন্তু কমে যাবে। এর ফলে বায়ু দূষণ কী হবে? অবভিয়াসলি কমে যাবে। তাহলে ইউজ অফ পাবলিক মোড অফ ট্রান্সপোর্ট, পাবলিক মোড অফ ট্রান্সপোর্ট ইউজ করলে প্রাইভেট মোড অফ ট্রান্সপোর্টের পরিমাণ কমবে। কৌশল প্র্যাকটিস বলতে কী বলছে, যে বাড়িতে আমরা যে রান্না বান্নার ব্যবস্থা করা হয়, কুকিং সিস্টেম করা হয়, সেখানে কিন্তু গ্যাস ওভেনের ব্যবহার বৃদ্ধি করতে হবে। কাঠ কয়লা বা গুলে রান্না করলে কিন্তু বেশি করে পরিবেশ দূষিত হবে। ঠিক আছে, তার পরিবর্তে আমরা গ্যাস ওভেন বা গ্যাস জ্বালানি ব্যবহার করব রান্না করার পিছনে, তাহলে কিন্তু পরিবেশ দূষণ বা বায়ু দূষণ বিশেষ করে অনেক কমবে। নেক্সট, এমফ্যাসিস অন ক্লিন এনার্জি রিসোর্স, যে পরিষ্কার শক্তি সম্পদের ওপর গুরুত্ব প্রদান। পরিষ্কার শক্তি সম্পদটা কি? যে শক্তি সম্পদ ব্যবহার করলে পরিবেশে কোনোরূপ ক্ষতি সাধিত হয় না, সেই সমস্ত শক্তি সম্পদকে ব্যবহার করতে বলা হচ্ছে। তাহলে আমরা যদি সৌরশক্তিকে ইউজ করি তাপবিদ্যুতের পরিবর্তে, তাহলে পরিবেশ দূষিত হবে না। কীভাবে হবে না? এই তাপবিদ্যুৎ ব্যবহার করতে গেলে আমাকে কয়লাকে পোড়াতে হয়, কয়লাকে পোড়াতে গেলেই আমাদের কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশছে, বায়ু দূষিত হচ্ছে। আমরা যদি সৌরশক্তিকে ইউজ করি তাহলে কিন্তু কয়লাও পোড়ানো হলো না, পরিবেশও দূষিত হলো না, আর আমি
বিদ্যুৎ পেয়ে গেলাম। এটা একটা উপায়। নেক্সট, ইউজ এনার্জি এফিসিয়েন্ট ডিভাইস, অর্থাৎ যানবাহনে এমন প্রকার যন্ত্রপাতি আমরা ব্যবহার করব যেখানে জ্বালানিকে পরিপূর্ণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ 100% জ্বালানির দহন সম্ভব হবে, এইরকম যন্ত্রপাতি আমরা ব্যবহার করব। তার ফলে পরিবেশ দূষণ অনেকাংশে কমে যাবে। নেক্সট, রিডাকশান অফ ফরেস্ট ফায়ার, দাবানল হ্রাস করতে হবে। এর জন্য কি পর্যাপ্ত পরিমাণে বন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, অর্থাৎ বনের মধ্যে শুকনো গাছপালা যদি থেকে থাকে সেগুলোকে আগে সরিয়ে দিতে হবে, কারণ শুকনো গাছ থাকলেই বিদ্যুতের দ্বারা আগে সেগুলো জ্বলবে, সেখান থেকে দাবানল সৃষ্টি হবে। চিমনি, কারখানাতে যে বিভিন্ন প্রকার চিমনি থাকে যেখান থেকে নোংরা বাতাস ধোঁয়া পরিবেশে মিশছে, সেই জায়গায় যদি আমরা ফিল্টার ব্যবহার করি তাহলে দূষিত পদার্থগুলো ফিল্টারে আটকে গেল এবং নর্মাল ধোঁয়াটা বাতাসে মিশছে, তাহলে বায়ু দূষণ অনেকটা কমবে। নেক্সট আমরা কি বলতে পারি যে ইউজ অফ অর্গ্যানিক ফার্টিলাইজার, আমরা যদি কৃষিক্ষেত্রে অর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করি, যে স্প্রে না করি ইনসেকটিসাইড পেস্টিসাইড, এটাকে যদি অন্যভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু বায়ু দূষণ অনেকাংশে কমে যাবে। এইভাবে আমরা বায়ু দূষণকে নিয়ন্ত্রণ করতে পারি। নেক্সট আমরা চলে যাব জল দূষণ। জল দূষণ বলতে কী বোঝায়? যে জলে উপস্থিত উপাদানসমূহের ভৌত, রাসায়নিক এবং জৈবিক পরিবর্তন যা জীবকুলের পক্ষে স্বাস্থ্য হানিকর, এই পরিবর্তনকেই আমরা জল দূষণ বলতে পারি। অর্থাৎ জলের স্বাভাবিক ধর্মের পরিবর্তন ঘটে জল দূষণের ফলে, এই পরিবর্তনটা যখন জীবকুলের পক্ষে ক্ষতিকর হয় তখন আমরা তাকে কি বলি না জল দূষণ। জল দূষণ কয় প্রকার? জল দূষণকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। এক, সারফেস ওয়াটার পলিউশন, 2 গ্রাউন্ড ওয়াটার পলিউশন, 3 কেমিক্যাল পলিউশন, নাম্বার 4 নিউট্রিয়েন্ট পলিউশন। সারফেস ওয়াটার পলিউশন কি? কারণ ভূপৃষ্ঠে অবস্থিত জলাশয়গুলো দূষিত হয়, পুকুর, নদ নদী, এগুলো যখন দূষিত হয় তখন থেকে কী বলা হচ্ছে সারফেস ওয়াটার পলিউশন। দ্বিতীয়ত হচ্ছে গ্রাউন্ড ওয়াটার পলিউশন, কি মাটির নিচে ওয়াটার পলিউশন বা ভৌম জল দূষণ। নেক্সট, কেমিক্যাল পলিউশন। কেমিক্যাল পলিউশন কি? যে জলের মধ্যে যখন বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ মিশ্রিত হয় তার ফলে যখন জল দূষণ হয় সেটাকে বলছি আমরা রাসায়নিক দূষণ। আর নাম্বার 4 যেটা আসছে নিউট্রিয়েন্ট পলিউশন বা পুষ্টি দূষণ, জলে যখন বিভিন্ন প্রকার পুষ্টি মৌলের উপস্থিতি বৃদ্ধি পায় তখন তাকে আমরা পুষ্টি দূষণ বলতে পারি। মানে দেখা যাক জল দূষণের কারণ কী কী কারণে জল দূষিত হয়। নাম্বার 1 হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, কলকারখানা থেকে নির্গত বজ্র পদার্থ যদি জলাশয়ে সরাসরি ফেলে দেওয়া হয় সেখান থেকেও জল দূষণ হতে পারে। নাম্বার 2 মেরিন ডাম্পিং। মেরিন ডাম্পিং অর্থাৎ আমরা নোংরা আবর্জনাকে নিয়ে গিয়ে যদি সমুদ্রের মাঝখানে ফেলে দিই সেক্ষেত্রেও কিন্তু সমুদ্রের জল দূষিত হতে পারে। সিওয়েজ অ্যান্ড ওয়েস্ট ওয়াটার, যে নোংরা জল ঘরবাড়ি বা কারখানা থেকে বিভিন্ন প্রকার নোংরা জল ওয়েস্ট ওয়াটার যদি জলাশয়ে মেশে সেক্ষেত্রে কিন্তু জল দূষণ হতে পারে। নাম্বার নেক্সট অয়েল লিক অ্যান্ড অয়েল স্পিলস, অতএব জলপথে যে জাহাজ চলে বা নৌকা বা ভুটভুটি চলে সেখান থেকে যদি তেল নিঃসরণ ঘটে, তেলের লিকেজ হয় সেক্ষেত্রে কিন্তু জল দূষণের কারণে জল তেলের সাথে মেশে না এবং তেলটা জলের উপরে ভেসে থাকে, এরপরে জল দূষণ হতে পারে। নেক্সট এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে ব্যবহৃত জৈব রাসায়নিক পদার্থ বা রাসায়নিক সার যখন জলের মাধ্যমে নিঃসৃত হয়ে সেটা জলাশয়ে পতিত হয় এর ফলেও কিন্তু অনেক সময় কৃষি জমি পার্শ্ববর্তী জলাভূমিও জল দূষণের কবলে পড়ে। নেক্সট রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট, বিভিন্ন প্রকার পারমাণবিক চুল্লি থেকে নির্গত তেজস্ক্রিয় মৌল যখন জলাশয়ে মিশে জল দূষিত করে তখন তাকে কারণে কিন্তু অনেক সময় জল দূষণ হতে পারে। নেক্সট প্লাস্টিক মেটেরিয়ালস, বিভিন্ন প্রকার প্লাস্টিক পদার্থ যেটা সবথেকে ক্ষতিকর সেগুলো যদি জলে মেশে
সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু আমরা জল দূষণ দেখতে পাই। নেক্সট কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি। তাহলে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি মানে যেখানে বাড়িঘর তৈরি হচ্ছে বা ফ্ল্যাট তৈরি হচ্ছে, সেখান থেকে বিভিন্ন প্রকার জৈব পদার্থ, বিভিন্ন প্রকার দূষিত পদার্থ বা নোংরা পদার্থ জলে সরাসরি মিশছে এবং এর ফলেও কিন্তু জল দূষিত হচ্ছে। নেক্সট দেখবো জল দূষণের প্রভাব। এই তো এতগুলো কারণে জল দূষণ আছে। জল দূষণের ফলে কী হয়, যে বিভিন্ন প্রকার রোগ, ডিজিজ, ওয়াটার বর্ন ডিজিজ আমরা দেখতে পাই। ঠিক আছে, কী হয় তার মধ্যে কলেরা, টাইফয়েড, ঠিক আছে, হেপাটাইটিস ইত্যাদি বিভিন্ন প্রকার জলবাহিত রোগ কিন্তু জল দূষণের ফলে হতে পারে। নেক্সট ইম্প্যাক্ট অন ইকোসিস্টেম। জল দূষণের ফলে মূলত আগে কী হবে না, জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হবে। জল দূষণের ফলে জলজ বাস্তুতন্ত্র ধ্বংস হবে। যদি আমরা দেখতে পাই যে কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে গরম জল সরাসরি রূপনারায়ণে ফেলে দেওয়া হচ্ছে, এর ফলে কী হবে না, রূপনারায়ণ নদীর জলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। জলের তাপমাত্রা যদি বেড়ে যায়, জলের মধ্যে অবস্থিত ছোটো ছোটো মাছগুলো কী হবে, আগে মারা যাবে। আর ছোটো মাছ মারা গেলে বড় মাছগুলো খেতে পাবে না, অর্থাৎ তারাও মারা যাবে। অতএব এইভাবে একটা ইকোসিস্টেম কিন্তু বিনষ্ট হতে পারে জল দূষণের ফলে। নেক্সট ইউট্রোফিকেশান। ইউট্রোফিকেশান কি আমরা জানি যে পুষ্টি দূষণের ফলে হয়। যখন জলাশয়ে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল চলে আসবে, তখন কি থাকবে, জলের অ্যালগির পরিমাণ বেড়ে যাবে। আর অ্যালগির পরিমাণ বেড়ে গেলে জলে অক্সিজেনের পরিমাণ কী হবে না, কমে যাবে। জলে অক্সিজেনের পরিমাণ কমে গেলে জলজ প্রাণীরা আর বাঁচতে পারবে না, কারণ অক্সিজেন নেই, জলজ প্রাণীরা বাঁচবে কী করে, অথচ জলজ প্রাণীরা মারা। এছাড়া একটা ইম্প্যাক্ট যেটা দেখতে পাই সেটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, ফুড চেন এফেক্ট। জল দূষণ হওয়ার ফলে কিন্তু দূষিত জল যখন প্রাণীরা পান করবে, তাহলে প্রাণীদের মধ্যেও কিন্তু সেই নোংরা পদার্থগুলো শরীরের মধ্যে জমা হবে, ক্রমশ জমা হবে। এই যে ঘটনাটা, এটাকে বলছি বায়োম্যাগনিফিকেশন। এর ফলেও শরীরে বিভিন্ন প্রকার রোগ দেখা দেবে। আমাদের শরীরে যদি মার্কারি বা আর্সেনিক জমা হতে থাকে, তাহলে কী হবে, শরীরে একটা রোগ তৈরি হবে। আর্সেনিক হওয়ার ফলে কী হয় না, ব্ল্যাক ফুট ডিজিজ দেখা দেবে, স্কিনে কালো কালো দাগ দেখা দেবে। তার সলিউশন করবে, সমাধান কী হচ্ছে জল দূষণের, কীভাবে এই জল দূষণকে সমাধান করা যায়। নাম্বার 1 হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। অর্থাৎ শিল্প কারখানাতে নোংরা জল ব্যবস্থাপনার প্রযুক্তি ব্যবহার করতে হবে, যাতে নোংরা জল সরাসরি জলাশয়ে মিশতে না পারে। নোংরা জলকে ফিল্টার করার পর আবর্জনাকে আলাদা করা হবে এবং জলকে আলাদা করে জলাশয়ে ফেলতে হবে। নেক্সট প্লাস্টিক ওয়েস্ট রিডাকশান। প্লাস্টিক ব্যবহার কমিয়ে দিতে হবে, যাতে সরাসরি প্লাস্টিক জলে না পড়ে তার ব্যবস্থা রাখতে হবে। তার আগে কী করতে হবে, আমাদের প্লাস্টিকের ব্যবহারটাও কমিয়ে দেওয়া হবে। যদি প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিই তাহলে কী হবে, নর্মালি জল দূষণ কী হবে, কমে যাবে। নেক্সট ইউজ ফসফেট ফ্রি ডিটারজেন্ট। ফসফেট ফ্রি ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। আমরা জামা কাপড়ে তাহলে কিন্তু জল দূষণ অনেকটা কমবে। নেক্সট গ্রিন এগ্রিকালচার, অর্থাৎ এগ্রিকালচার করব জৈব পদার্থ দিয়ে, অর্থাৎ অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়ে, যার দ্বারা কিন্তু জল দূষণ হবে না। রিইউজ আইটেম, অতএব আমাদের বাড়িতে বা কারখানায় যে সমস্ত ওয়েস্ট সৃষ্টি হয়, সেই ওয়েস্টকে যদি আমরা পুনরায় ব্যবহার করে ফেলি, তাহলে সেগুলো আর জলেই পড়লো না, আর জল দূষণও হলো না। নেক্সট সোশ্যাল অ্যাওয়ারনেস। যে কোনো প্রকার দূষণকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে প্রত্যেকটা স্তরে। এই সোশ্যাল অ্যাওয়ারনেস যদি বৃদ্ধি করা যায়, তাহলে জল দূষণ অনেকটাই কমবে। নেক্সট গভর্নমেন্ট পলিসি। সরকারি নিয়ম নীতি বা আইন প্রণয়নের মাধ্যমেও কিন্তু জল দূষণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এ বিষয়ে বলা যায় যে পলিউটার পে প্রিন্সিপাল, অর্থাৎ যে পলিউশন করবে তাতেই টাকা দিতে হবে, যেটাকে আমরা পলিউটার পে প্রিন্সিপাল বলি। এর দ্বারাও কিন্তু
জল দূষণ বা বায়ু দূষণ বা মৃত্তিকা দূষণকে আমরা কমাতে পারি। নেক্সট আমরা দূষণে যাব, যেটা হচ্ছে সয়েল পলিউশন বা মৃত্তিকা দূষণ। মৃত্তিকা দূষণ কি? যে মৃত্তিকা দূষণ হচ্ছে মাটির এমন একটি অবস্থা, যে অবস্থার সম্মুখীন হলে জীবজগৎ ক্ষতির সম্মুখীন হয়। অর্থাৎ মাটি দূষণ হলে মাটির ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটা যখন জীবগুলোর পক্ষে ক্ষতিকর হয়, সেই অবস্থাকে আমরা মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলতে পারি। মৃত্তিকা দূষিত হচ্ছে। এবং বায়ু দূষণের যাই পদার্থ সমূহ, কোন কোন পদার্থ বায়ুকে দূষিত করতে পারে? এক, হেভি মেটালস, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, পেস্টিসাইডস, হার্বিসাইডস অ্যান্ড ফাঙ্গিসাইডস। এবার কোন কোন দূষক কত পার্সেন্ট দায়ী? হেভি মেটাল 31% রেসপন্সিবল, মিনারেল অয়েল 20%, হাইড্রোকার্বন 42%, আদার্স 7%। তাহলে বিভিন্ন প্রকার দূষক এইভাবে দায়ী। সব থেকে বেশি দায়ী কি না? ধাতব পদার্থ, তারপরে কি হাইড্রোকার্বন, তারপরে মিনারেল অয়েল, তারপরে অন্যান্য পদার্থ। এইগুলো হচ্ছে আমাদের মাটি দূষক সমূহ। নেক্সট, মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ, মাটি দূষণের কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা প্রাকৃতিক কারণ, একটা অপ্রাকৃতিক কারণ বা মানবিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে আমরা কী দেখি? যে অ্যাসিড রেন। অ্যাসিড রেন একটা নর্মাল ঘটনা। স্বাভাবিক বাতাসে CO2 আছে, CO2-র সঙ্গে H2O বিক্রিয়া করে কী করবে? H2CO3 কার্বনিক অ্যাসিড, সেটা যখন মাটিতে পড়বে মাটি দূষিত হবে। ঠিক আছে, এইভাবেও মাটি দূষিত হতে পারে, যেটাকে আমরা বলছি স্বাভাবিক ঘটনা। এছাড়া যদি দাবানল সৃষ্টি হয় বনের মধ্যে, বনে যদি দাবানল সৃষ্টি হয়, দাবানল কী? এর প্রাকৃতিক ঘটনা। দাবানল হওয়ার ফলে কিন্তু মাটির টেম্পারেচার বেড়ে যায়, এর ফলে মাটির প্রপার্টিজ চেঞ্জ হয়ে যায় এবং মাটি দূষণ হয়। এছাড়া অ্যানথ্রোলজির কারণের মধ্যে কী আছে? মানবিক কারণের মধ্যে এক, ডেমোলিশন অফ ওল্ড বিল্ডিং। যখন পুরনো ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়, সেই সমস্ত পদার্থগুলো মাটিতে মেশে এবং তার ফলে মাটি দূষিত হয়। নেক্সট, মাটি দূষিত হতে পারে। নেক্সট, চিকিৎসা কেন্দ্র বা মেডিকেল সেক্টর। মেডিকেল সেক্টরে বিভিন্ন প্রকার সেন্সিটিভ ওয়েস্ট বা হ্যাজারাস ওয়েস্ট ক্রিয়েট হয়। সে সমস্ত আবর্জনাকে যদি আমরা মাটিতে ফেলি, সেখান থেকেও কিন্তু ভয়ানক মাটি দূষণ হতে পারে। নেক্সট, এগ্রিকালচার সেক্টর। কৃষিকাজও কিন্তু মাটি দূষণের জন্য দায়ী। কীভাবে? যে কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ মাটিতে মেশে এবং মাটির কেমিক্যাল প্রপার্টিজকে চেঞ্জ করে দেয়। আমরা যদি অ্যাসিডিক ফার্টিলাইজার বেশি করে মাটিতে ইউজ করি, তার ফলে কী হবে? মাটির পিএইচ কিন্তু কমে যাবে। মাটির পিএইচ কমে গেলে কী হবে? মাটি অ্যাসিডিক হয়ে গেল এবং তার ফলে প্রোডাক্টিভিটি কিন্তু কমতে শুরু করবে। আবার যদি মাটিতে ক্ষারকীয় সার বেশি করে দিই, মানে বেসিক ফার্টিলাইজার বেশি করে ইউজ করি, তাহলে মাটির পিএইচ লেভেল কিন্তু 7-এর কী হবে? বেড়ে যাবে। পিএইচ 7-এর বেড়ে গেলে মাটি বেশি হয়ে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু প্রোডাক্টিভিটি প্রভাবিত হতে পারে। চলে গেল এগ্রিকালচার সেক্টর। এছাড়া আমরা গৃহস্থালী বা প্রত্যেকটা বাড়ি কিন্তু দায়ী মাটি দূষণের জন্য। গৃহস্থালীতে সৃষ্ট বর্জ্য পদার্থ তা সরাসরি মাটিতে ফেলে দেওয়া হয় এবং এর ফলেও কিন্তু মাটি দূষিত হতে পারে। নেক্সট, মাইনিং সেক্টর, খনিজ সেক্টর। খনিজ দ্রব্য উত্তোলন কেন্দ্র বা খনি, সেই খনিজ অঞ্চলেও কিন্তু ভয়ানক মাটি দূষিত হয়। কারণ কি? খনি এলাকা থেকে বিভিন্ন প্রকার ওয়েস্ট পার্শ্ববর্তী অঞ্চলে নিক্ষেপ করা হয় এবং ওই পার্শ্ববর্তী অঞ্চলের মাটি ভীষণভাবে দূষিত হয়।
এবার মাটি দূষণের প্রভাব, যদি মাটি দূষণের প্রভাব দেখি আমরা, যে ইন জেনারেল কমন যে প্রভাব দেখতে পাই, যে প্রথমত মাটির সঙ্গে কি এগ্রিকালচার সম্পর্কিত, আগে সেখানে ইম্প্যাক্ট আমরা দেখে নেব যে মাটি দূষণের ফলে কৃষিক্ষেত্রে কী ইম্প্যাক্ট পড়ে। যে আগেই আলোচনা করা হলো, মাটি দূষণের ফলে যদি মাটির পিএইচ লেভেল বেড়ে যায় বা কমে যায়, 7-এর বেশি বা কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এগ্রিকালচার সেক্টরে হাইলি ইম্প্যাক্ট হবে, অর্থাৎ কৃষিক্ষেত্রের প্রোডাকশান কিন্তু কমে যাবে। ঠিক আছে, এছাড়া মাটি দূষণের প্রভাবকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা শর্ট টার্ম এফেক্ট, একটা লং টার্ম এফেক্ট। শর্ট টার্ম এফেক্ট কি ইমিডিয়েট এফেক্ট হবে, মাটি দূষিত হওয়ার ফলে ইমিডিয়েট কি এফেক্ট পড়ে সেগুলোকে বলছি আমরা শর্ট টার্ম। আর লং টার্ম দীর্ঘস্থায়ী যদি প্রভাব হয় তাহলে কী প্রভাব হতে পারে। শর্ট টার্ম এফেক্ট আমরা দেখে নেব কী হতে পারে। হেডেক, ভমিটিং, মাটি দূষণ বা দূষিত মাটির সংস্পর্শে থাকলে আমাদের কী হবে, বমি বা মাথার যন্ত্রণা ইত্যাদি প্রবলেম আসতে পারে। এছাড়া কফ, চেস্ট পেন, চোখের সমস্যা, স্কিন প্রবলেম এবং দুর্বলতা, এই সমস্যাগুলো ইমিডিয়েট হতে পারে। অর্থাৎ দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলছি শর্ট টার্ম এফেক্ট। বা লং টার্ম এফেক্ট কী বলছে, দীর্ঘদিন ধরে যদি দূষিত মাটির সংস্পর্শে থাকো তাহলে তোমার কী হতে পারে। ড্যামেজ টু দ্য নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্রের সমস্যা। নেক্সট, ডিপ্রেশন অফ দ্য নেক্সট, ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। নেক্সট বলছে যে মাল্টি অর্গ্যান ফেলিওর, অর্থাৎ আমাদের শরীরের মধ্যেকার যে সমস্ত অন্ত্র আছে, সিস্টেম আছে, সেগুলো কিন্তু ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। ঠিক আছে, এগুলোর মানুষের উপর প্রভাব। এছাড়া ইন জেনারেল আর কি ইম্প্যাক্ট আমরা দেখতে পাই, যদি মাটি দূষিত হয় তাহলে গাছপালাও পরোক্ষভাবে কি ক্ষতিগ্রস্ত হবে। নেক্সট, সয়েল মাইক্রোবিয়াল সিস্টেম ডিসরাপ্ট হবে, অর্থাৎ মাটির মধ্যে যে সমস্ত অণুজীব আছে সে সমস্ত অণুজীবগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে জৈবভূ রাসায়নিক চক্র কিন্তু কমপ্লিট হবে না, ইনকমপ্লিট হয়ে যাবে এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হবে। নেক্সট, কনসিকোয়েন্সেস অফ সয়েল পলিউশন, যে মাটি দূষণের প্রভাবকে আমরা ইকোসিস্টেমগত দিক থেকে প্রভাব বলতে পারবো, আবার প্ল্যান্ট অ্যানিম্যালের গত দিক থেকে প্রভাব আমরা আলোচনা করলাম। এবারে আমরা দেখবো যে মাটি দূষণের নিয়ন্ত্রণ কীভাবে করবো, আমরা মাটি দূষণকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। যে এক, প্রথমত অ্যাফরেস্টেশন, যদি আমরা গাছপালা বেশি করে লাগাই তাহলে কী হবে, বাতাসে CO2 পরিমাণ কমবে, CO2 পরিমাণ কমালে অ্যাসিড রেনের সম্ভাবনা কিছুটা হলেও কমবে। এক, দ্বিতীয়ত প্রপার ডাম্পিং অফ ওয়েস্টকে সঠিকভাবে আমরা ডাম্পিং করব, অর্থাৎ সরাসরি মাটিতে না ফেলে তাকে বৈজ্ঞানিক উপায়ে তার ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। নেক্সট, ইউজ অফ অর্গ্যানিক ফার্টিলাইজার, জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে কৃষিক্ষেত্রে, যার ফলে কৃষিক্ষেত্রের মাটি কম দূষিত হবে। নেক্সট, ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডাস্ট্রি, অর্থাৎ কারখানাগুলোতে বজ্র পদার্থ ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি করতে হবে, যাতে কারখানার বজ্র পদার্থ সরাসরি মাটিতে না ফেলা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য কি, বজ্র পদার্থ ব্যবস্থাপনা কেন্দ্র কারখানার মধ্যেই থাকলে আর বজ্র পদার্থকে সরাসরি মাটিতে ফেলা হবে না। নেক্সট, ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন, অর্থাৎ বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। এর ফলে কি, নোংরা আবর্জনা আর মাটিতে পড়বে না। এর মাধ্যমেও কিন্তু আমরা মাটি দূষণকে
কমাতে পারবো। অর্থাৎ ডোর টু ডোর কালেকশান অফ ওয়েস্ট, এই সিস্টেমটা যদি রাখা হয় তাহলে কিন্তু মাটি দূষণ অনেকটা কমবে, যেটা আমরা পৌর এলাকাতে দেখতে পাই। শহরাঞ্চলে ডোর টু ডোর ওয়েস্ট কালেকশান করা হয়, তার ফলে কি ওয়েস্টকে মাটিতে ফেলা হয় না, এবং অনেক ক্ষেত্রেই এই পলিউশন কমতে পারে। নেক্সট, পাবলিক অ্যাওয়ারনেস, যে মাটি দূষণ সম্পর্কে মানুষের মধ্যে যদি চেতনা গড়ে তোলা যায়, সচেতনতা গড়ে তোলা যায়, সেক্ষেত্রেও কিন্তু মাটি দূষণ অনেকটা কমবে। এছাড়া গভর্নমেন্ট পলিসি বা গভর্নমেন্ট রুলস রেগুলেশন যদি আমরা চালু করি, সেক্ষেত্রেও কিন্তু মাটি দূষণকে অনেকটা কমানো যায়। তো এইভাবে আমরা মাটি দূষণকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি।